শোনা যাচ্ছে কিনা একটু জানাবেন, যে শুনতে পাচ্ছেন কিনা। দেখেন, আজকে আমরা পড়ব হচ্ছে পার্সেন্টেজ বা শতকরা। এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ, বিভিন্ন পরীক্ষাতে এখান থেকে প্রশ্ন হয়। এক নম্বর প্রশ্নটা দেখেন। এক নম্বর প্রশ্নে বলা হচ্ছে যে 1998 সালে একটি বিদ্যালয়ে 900 জন শিক্ষার্থী ছিল। 1994 সালে 4% ছাত্র বিদ্যালয় ত্যাগ করে এবং 5% ছাত্রী ভর্তি হয়, কিন্তু বিদ্যালয়ের মোট শিক্ষার্থীর সংখ্যা অপরিবর্তিত থাকে। 1998 সালে বিদ্যালয়ে কতজন ছাত্রী ছিল এটা জিজ্ঞাসা করছে। খেয়াল করেন, এখানে বলা হচ্ছে যে 900 জন শিক্ষার্থী ছিল 98 সালে, এবং 94 সালে কি হয়েছে, 4% ছাত্র চলে গেছে আর 5% ছাত্রী ভর্তি হয়েছে। এতে করে মোট শিক্ষার্থীর সংখ্যা অপরিবর্তিত থাকে। এই বিষয়টা আগে আপনাকে বুঝতে হবে যে 4% ছাত্র চলে যাচ্ছে। মোটামুটি আপনারা যেখানে ভুল করেন সেটা হচ্ছে, আপনারা শুধু এটা দেখেন যে ভাই 5% ছাত্র চলে গেল, 5% ছাত্রী ভর্তি হইল, তার মানে তো ছাত্র ছাত্রীর সংখ্যা এখানে বেশি হওয়ার কথা, বা মোট শিক্ষার্থীর সংখ্যা এখানে পরিবর্তন হওয়ার কথা। কিন্তু এরা বলতেছে যে মোট শিক্ষার্থীর সংখ্যা অপরিবর্তিত থাকবে। বিষয়টা হচ্ছে এমন যে ভাই, এখানে 4%-এর ভ্যালু এমন একটা সংখ্যা, আমি জাস্ট বোঝানোর জন্য ধরে নিচ্ছি, যে ধরে নেন যে এখানে বালকদের 4% চলে গেছে, তো 4% ধরে নেন যে 20 জন ছাত্র চলে গেছে। আবার এই যে 5% নতুন ছাত্রী ভর্তি হয়েছে, এই যখন ভর্তি হয়েছে তখন 20 জন ছাত্রী ভর্তি হয়েছে। এই কারণে মোট শিক্ষার্থীর সংখ্যা অপরিবর্তিত আছে, কারণ যতজন ছাত্র চলে গেছে ঠিক ততজন ছাত্রী ভর্তি হয়েছে, বিধায় এখানে টোটাল শিক্ষার্থীর সংখ্যা অপরিবর্তনীয়। ঠিক আছে, এখন বলতে পারেন যে ভাইয়া এখানে তো পার্সেন্টেজের কম বেশি হোক, কোনো সমস্যা নাই, পার্সেন্টেজের কম বেশি হইতেই পারে, কারণ এখানে হয়তো স্টুডেন্টের সংখ্যা বেশি, ছাত্রের সংখ্যা বেশি, তাই ছাত্র থেকে 4% চলে গেছে, আর ছাত্রীর সংখ্যা হয়তো কম, সেখান থেকে 5% এসে ভর্তি হয়েছে। ঠিক আছে, মূল কথা যে টোটাল যতজন ছাত্র চলে গেছে ঠিক অতজন ছাত্রী ভর্তি হয়েছে, এই কারণেই মোট শিক্ষার্থীর সংখ্যা এখানে আনচেঞ্জড অবস্থায় আছে। শুধু এতটুকু বুঝলেই হবে। এখন আমাদেরকে জিজ্ঞাসা করছে 1998 সালে ছাত্রী সংখ্যা কত, অর্থাৎ এই 900 জনের মধ্যে ছাত্রী কতজন ছিল এটা বের করতে হবে। তাহলে আমরা যেহেতু জানি না ছাত্রী সংখ্যা কত, সো আমরা ধরে নেই, ধরি বিদ্যালয়ে ছাত্রীর সংখ্যা x জন, বিদ্যালয়ে ছাত্রের সংখ্যা কত, ছাত্র আর ছাত্রী মিলে হচ্ছে 900 জন। তো এই 900-র মধ্যে x জন যদি ছাত্রী হয়, তার মানে ছাত্র কত, এই 900 থেকে ছাত্রী x কে বাদ দিলেই আমরা ছাত্রের সংখ্যা পেয়ে যাব, যে ছাত্র হচ্ছে আমার এতজন। এখন খেয়াল করেন, আমাকে বলতেছে যে ছাত্র যতজন তার থেকে 4% চলে গেছে, আর ছাত্রী যতজন তার থেকে 5% ভর্তি হয়েছে।
তাহলে আমরা এখানে বলতে পারি না যে ভাই এখানে এই যে ছাত্রীর সংখ্যা হচ্ছে এক্স জন, এই টোটাল ছাত্রীর সংখ্যা হচ্ছে এক্স জন, এই এক্স এর 5% ছাত্রী আমার ভর্তি হয়েছে। তাহলে আমরা লিখতে পারি এইভাবে যে প্রশ্ন মতে এই যে টোটাল ছাত্রী হচ্ছে এক্স, এই এক্স এর 5% সমান সমান কত হবে? ছাত্র সংখ্যা যত, এই যে ছাত্রের সংখ্যা হচ্ছে 900 মাইনাস এক্স, ছাত্র চলে গেছে কত? এই যে 4%, এই যে 900 মাইনাস এক্স এর 4%, এই দুইটা সমান। কেন সমান আমি একটু আগে এক্সপ্লেইন করছি যে যতজন ছাত্র চলে গেছে ঠিক ততজন ছাত্রী এসেই ভর্তি হয়েছে, এই কারণে টোটাল নাম্বার অফ স্টুডেন্টস কি আছে? আনচেঞ্জড অবস্থায় আছে। এই জন্য এই যে ছাত্রী এক্স জন, এক্স এর 5% ভর্তি হয়, তার মানে যতজন ছাত্রী ভর্তি হয়, এই যে ছাত্রের সংখ্যা হচ্ছে 900 মাইনাস এক্স, এই 900 মাইনাস এক্স এর 4% চলে যায়, তার মানে যতজন চলে গেছে ঠিক ততজনই ভর্তি হয়েছে, তাই এই দুইটা কি হবে? আমার সমান হবে। এখন আপনি ক্যালকুলেশন করেন। এখানে আমরা লিখতে পারি যে 5x ডিভাইডেড 100 ইজ ইকুয়াল টু, এখানে আমরা লিখতে পারি যে 900 মাইনাস এক্স ইন্টু হচ্ছে 4%, এখানে আমরা চাইলে লিখতে পারি x বাই 20 ইজ ইকুয়াল টু, এখানে লেখা যায় আমরা আচ্ছা 100ই রাখলাম, চাইলে কাটাকাটিও করা যায়। 4 দিয়ে 900কে গুণ করে দিলে 4 নং কত? 3600 মাইনাস হচ্ছে 4 দিয়ে x কে গুণ করলে 4x, ঠিক আছে? এই যে খেয়াল করেন 20 দিয়ে যখন 100কে ভাগ করব তখন এই পাশে কত থাকবে? 5 দিয়ে এই x কে গুণ করলে কত হয়ে যাবে? 5x ইজ ইকুয়াল টু কত? এই যে 3600 মাইনাস 4x, তাহলে 5x এর সাথে 4x যোগ করে দিলে 9x ইকুয়াল টু 3600 হইলে এই যে আমরা x এর মান বলতে পারি 400। তো প্রশ্ন এটাই জিজ্ঞাসা করছে যে ছাত্রী সংখ্যা কত, আমরা ধরছিলাম x জন, এখন আমরা লিখতে পারি যাতে বিদ্যালয়ে ছাত্রীর সংখ্যা 400 জন। আমি জাস্ট একটা প্রুফ দেই যে আমি যে কথাটা বলছি বা যেই লজিকে আমি ইকুয়েশনটা সাজাইছি, এখানে আরো দুইভাবে ইকুয়েশন সাজানো যায়, বাট আপনার লজিক ঠিক থাকলে আপনি খুব ইজিলি এটা সাজাইতে পারবেন। আমি যে বলছি যে যতজন ছাত্র চলে গেছে ঠিক ততজনই ভর্তি হয়েছে, দেখেন এখানে যদি আমরা বয়েস কতজন চলে গেছে সেটা যদি বের করি, বয়েস কতজন? 900 জনের মধ্যে 400 জন ছাত্রী হইলে 500 জন হচ্ছে ছাত্র, তাহলে 500 কত চলে গেছে? 4%। এই যে খেয়াল করেন 500 4% কত? এই যে 20 জন। আর এই যে গার্লস, এরা এসে ভর্তি হয়েছে, গার্লস কত? 400 কত পার্সেন্ট? 5% ভর্তি হয়েছে, তার মানে কত? এই যে দেখেন 20 জন। তাহলে আমি যেটা বলছি সেটা ঠিক, যে যতজন ছাত্র চলে গেছে ঠিক ততজন ছাত্রী এসে ভর্তি হয়েছে, বিধায় টোটাল নাম্বার অফ স্টুডেন্টস আর আনচেঞ্জড। এটা জাস্ট বুঝানোর জন্য লিখছি, আমি এটা মুছে দিব। আসলে এত শর্ট টাইমে বলা খুব মুশকিল যে কি কি দেখে যাবেন, ঠিক আছে? এখন মোটামুটি সব যা পড়ছেন এতদিন সেটাই পড়েন, পার্সেন্টেজ, প্রফিট লস, সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট, মানে গণিতের কোনো অধ্যায় আপনি বাদ দিতে পারবেন না। যেগুলো যেমন আজকে আমাদের পেজে একটা পোস্ট শেয়ার হয়েছে যে আপনার লিখিত পরীক্ষায় আসলে কোন কোন টপিকগুলো করতে হবে বা কোন কোন টপিকগুলো আয়ত্তে নিয়ে আসতেই হবে, ঠিক আছে? এইগুলা থেকেই দেখে যান। রিটেনের এই জন্য আমি আপনাদেরকে বলি যে শর্ট টার্ম আসলে রিটেনে হয় না, মানে হয় না বলতে আমি মানে ওইভাবে সাজেশন দেওয়া যায় না বা ওইভাবে প্রস্তুতিও নেওয়া যায় না, দীর্ঘদিনের একটা বিষয়, সবই দেখতে হবে। আমি 3-4টা টপিক বলে দিব, আপনি ওইগুলো পড়ে গেলেন, দেখলেন যে ওইগুলোর মধ্যে থেকে আসে নাই, তখন আপনি আমাকে পরীক্ষার হলে গালাগালি করবেন। পরেরটাতে চলে যান, 2 নম্বর। এটা মুছে দিই, হ্যাঁ।
দেখেন 2 কি বলা হচ্ছে যে একটি ক্লাবের 30% সদস্য একটি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে এবং যারা উত্তীর্ণ হয়নি তাদের 12 জন প্রস্তুতিমূলক একটি কোর্সে ভর্তি হয়েছে এবং 30 জন ভর্তি হয়নি। ওই ক্লাবের মোট সদস্য সংখ্যা কত এটা বের করতে হবে। কথা বুঝছেন? একটা ক্লাবের 30% সদস্য একটা পরীক্ষায় পাশ করছে আর বাকিগুলা পাশ করেনি। পার্সেন্টেজে ভাই সব কিছুর বেসটাই হচ্ছে 100, ঠিক আছে? পার্সেন্টেজে বেসটাই আমার কত? 100। তাহলে আমরা বলতে পারি না যে ভাই আমি যদি জাস্ট বুঝানোর জন্য দেখাচ্ছি যে এখানে টোটাল যেই মেম্বারটা মানে টোটাল নাম্বার অফ মেম্বার সেটা যদি 100% হয় তাহলে এইটার মধ্যে এরা বলতেছে যে পাস করছে এই যে 30% পাস করছে, তাহলে ফেল করছে কত? আপনি বলবেন যে 100তে যদি 30 পাস করে যায় তাহলে বাদ বাকি যে 70% মানুষজন সেখানে আছে তারা ফেল করছে। তো ফেল যারা করছে তাদের মধ্যে আবার 12 জন কি করছে? কোনো একটা কোর্সে পাশ করার জন্য ভর্তি হয়েছে আর 30 জন আছে যারা ভর্তি হয়নি। তার মানে এই 70% যারা ফেল করছে তাদের সংখ্যাটা কত? আপনি বলবেন যে 30 আর 12 42। তাদের সংখ্যা কত? 42, ঠিক আছে? যারা ফেল করছে তাদের টোটাল সংখ্যা কত হবে? এই যে 12 জন আর হচ্ছে এই যে 30 জন, এরা হচ্ছে আপনার ফেল করা। বুঝা গেছে? এখন আসেন আমরা এই বিষয়টাকে, যেমন গত দিনে দুই দিন আগে বোধ হয় একটা ক্লাসে একজন প্রশ্ন করছিল, ওনার নাম এখন আমার স্মরণ নাই। উনি প্রশ্ন করছিল না যে ভাই যদি আমি এক্স না ধরে আমি যদি 100 ধরে নিই তাহলে কি হবে না? হ্যাঁ হবে, হবে। আপনি যদি চান এখানে ধরে নিতে পারেন যে ওই ক্লাবের মোট সদস্য সংখ্যা 100 জন, আপনি যে কোনো কিছু ধরে নিতে পারেন ভাই। 100, 200, 300, 400 মানে আপনার ধরে নেওয়া হচ্ছে আপনার স্বাধীনতা। আপনি যে কোনো কিছু ধরে নিতে পারেন। আমরা এক্স ধরে অভ্যস্ত সাধারণত, তাই আমরা এক্স ধরি বা ওয়াই ধরি, এইগুলা ধরি। কিন্তু আপনি চাইলে এখানে 100 ধরতেই পারেন, এইগুলা নিয়ে কোনো ডিবেট নেই। আপনি যে কোনো কিছু ধরতে পারেন, আলটিমেটলি আপনার রেজাল্ট যেটা সঠিক উত্তর যেটা সেটা আসলে হয়ে গেল, ঠিক আছে? তাহলে আমরা যদি বলি এখানে যে ধরি মোট সদস্য সংখ্যা এক্স জন, অর্থাৎ ওই ক্লাবের যে টোটাল মেম্বার এদেরকে আমরা এক্স জন ধরে নিলাম। তাহলে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে কত? সদস্যদের 30%, অর্থাৎ এই এক্স এর 30% যারা পরীক্ষায় পাশ করছে। তাহলে আমরা লিখতে পারি যে পরীক্ষায় উত্তীর্ণ উত্তীর্ণ হয়েছেন কতজন? এই যে এক্স এর 30% সদস্য। তো এক্স এর 30%কে আমরা চাইলেই লিখতে পারি 30x ডিভাইডেড 100। এইটাকে একটু কাটছাট করে লেখা যায় 3x/10, ঠিক আছে? 3x/10 এটা আপনি চাইলেই লিখতে পারেন, অথবা আমরা হ্যাঁ লিখতেই পারেন, কোনো সমস্যা নেই। অথবা আপনি শুধুমাত্র এক্স এর 30% পর্যন্ত, আচ্ছা যেহেতু এটা আমার কাজে লাগবে না, এটা আমি এত দূর পর্যন্ত বেরই করবো না, আমার কাজেই লাগবে না। এক্স এর 30% শুধু এতটুকু বের করেন যে এক্স এর 30% যে এরা পাস করছে, ঠিক আছে? তাহলে ফেল করলো কতজন? তাহলে লেখেন যে অতএব পরীক্ষায় উত্তীর্ণ হননি, পরীক্ষায় উত্তীর্ণ হননি এমন শিক্ষার্থী কতজন? আমরা এখন তো খুব ইজিলি বলতে পারি যে ভাই এই যে আমার টোটাল শিক্ষার্থী হচ্ছে এক্স জন, তাহলে এই এক্স জনের মধ্যে আমার কি হয়েছে? 30% পাস করছে। যেহেতু পার্সেন্টেজ, তো আমরা এখানে কি লিখবো? 100, দেখেন ভাগ চিহ্ন, 100 মাইনাস 30% ইজ ইকুয়াল টু এক্স এর কত? 100 থেকে 30 বাদ দিলে এই যে 70%, এরা কি করছে? ফেল করছে। বোঝা গেছে? তাহলে এক্স জন যদি মোট সদস্য হয়, এরা বলতেছে যে 30% উত্তীর্ণ,
তাহলে 30% থেকে বাদ বাকি যা থাকবে, তো 100 থেকে 30 বাদ দিলে 70 থাকে। তার মানে এই যে এক্স এর 70% এরা কি করছে, পরীক্ষায় ফেল করছে। এখন খেয়াল করে দেখেন, আমি তো দেখাই দিছি শুরুতে যে ভাই যে যারা ফেল করলো এদের সংখ্যা কত, 12 জন, আর এই যে 30 জন 42 জন। তাহলে এখন আমরা লিখতে পারি না যে প্রশ্ন মতে এই যে ফেল করছে কত, আপনি বলবেন যে ভাইয়া এক্স এর 70%। এই এক্স এর 70% সমান সমান কত, এই যে 12 যোগ হচ্ছে 30। তাহলে এই যে 70%কে আমরা লিখতে পারি এইভাবে, 30 12তে হচ্ছে 42। এইটাকে লেখা যায় 7x/10 ইজ ইকুয়াল হচ্ছে 42। এইটাকে লেখা যায় হচ্ছে 7x ইজ ইকুয়াল টু 420। তাহলে x ইজ ইকুয়াল টু হচ্ছে 60। তো এটাই তো চাইছে যে ওই ক্লাবের সর্বমোট সদস্য সংখ্যা কত বের করেন। ওই যে এখানে আমরা লিখেই রাখছি যে মোট সদস্য সংখ্যা হচ্ছে x জন। তাহলে x এর মান কত, 60। লেখেন যে অতএব মোট সদস্য সংখ্যা 60 জন। এই 60 জন হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। হ্যাঁ, ভালো করে পড়েন, একটা চাকরি পান, ঠিক আছে, একটা চাকরি পান। এতটুকুই আমাদের চাওয়া, যে আপনাদের সবার একটা করে কর্মসংস্থানের ব্যবস্থা হোক। এইগুলো ধরেন, আমরা প্রথমে যখন শুরু করছিলাম 2021-20 দিকে যখন শুরু করছিলাম, তখন আমরা যেমন এই যে আজকে পরীক্ষার রেজাল্ট বের হয়েছে, অনেকেই টেক্সট করতেছে যে ভাইয়া মানে তাদের প্রিলি হয়েছে, যেমন রিটেনে পাশ করে গেছে অনেকেই। আজকে যে রিটেনের রেজাল্ট দিল না অফিসারের, কয়েকদিন আগে যে মানে পরীক্ষা হইলো সেটাতে পাশ করে গেছে। তারপরে আপনাদের আর্টসের রেজাল্ট দিল। এগুলো এখন আমরা আসলে ওইগুলো আগে আমরা স্ক্রিনশট দিয়ে দেখাইতাম যে এতজন 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 করে আমাদের, এখন আর আমরা দেখাই না, কারণ এই সংখ্যাটা দিন দিন বেড়ে যাবে, মানে বেড়ে যাচ্ছে। আগে ধরেন আমাদের ব্যাচগুলো থেকে 10 জন 12 জন মানুষ চাকরি পাইত, এখন সেই সংখ্যাটা আরো বাড়ছে, অনেক বাড়ছে। এখন আমরা আসলে ইচ্ছা করেই দেই না যে থাক, মানুষের নজর লাগে, ঠিক আছে। ভালো করবেন ব্যাংকের ভাইবা, মানে জাস্ট রিল্যাক্স মোডে থাকবেন, ভাইবা এমনিতেই পার হয়ে যাবেন ইনশাল্লাহ। ব্যাপার না, বিসিএস চেষ্টা করতে থাকেন, ব্যাংকে যদি একটা চাকরি হয়ে যায় তো এটা আপনার জন্য একটা প্লাস পয়েন্ট। দেখেন 3 নম্বর, দেখেন এখানে কি বলা হচ্ছে যে মিস্টার রহমান 60,000 টাকা আয়ের ওপর 10% কর প্রদান করেন, কিন্তু সঞ্চয়ের উপর কোনো কর প্রদান করেন না। 2006 সালে তিনি 7,500 টাকা কর প্রদান করেন এবং 12,000 টাকা সঞ্চয় করে থাকেন। তাহলে 2006 সালে মিস্টার রহমানের মোট কত টাকা আয় হয়েছিল? এই ম্যাথটা পরিচিত পরিচিত লাগতেছে, বোধহয় এর আগে করাইছি আমি আপনাদের এই ব্যাচেই, খুব সম্ভবত হইতে পারে সমীকরণের অধ্যায়, এই টাইপের ম্যাথ মনে হয় আমি করাই আসছি। দেখেন এখানে বিষয়টা হচ্ছে এই বাংলা ভাষা, মানে বাংলা প্রশ্নটা পড়ে বোঝা যে মিস্টার রহমান 60,000 টাকা আয়ের ওপর 10% কর প্রদান করেন।
এখানে কথাটা লেখা উচিত ছিল এরকম যে মিস্টার রহমান 60,000 টাকার ওপরে যা আয় করেন তার 10% কর প্রদান করেন। ঠিক আছে, যদি আমি এই বাংলা বাক্যকে যদি আমি শুদ্ধই ধরে নেই, তাহলে এইটা দ্বারা বোঝাচ্ছে এইরকম যে 60,000 টাকার উপরে, মানে 60,000 টাকা পর্যন্ত ইনকাম করলে কোনো ট্যাক্স দেওয়া লাগবে না, কিন্তু 60,000 টাকার উপরে যা ইনকাম করবে, 60,000-এর উপরে যা ইনকাম করবে তার উপরে তাকে 10% ট্যাক্স দেওয়া লাগবে। তো বলতেছে যে 2006 সালে তিনি 7,500 টাকা ট্যাক্স দেন, 12,000 টাকা সঞ্চয় করেন, তাহলে 2006 সালে তিনি কত টাকা ইনকাম করেছিলেন সেটা বের করেন। তাহলে এখানে সবার প্রথমে যেই জিনিসটা আপনাকে ধরতে হবে সেটা হচ্ছে যে ও 60,000 টাকার উপরে আসলে কত টাকা ইনকাম করছে এটা আগে বের করা লাগবে। যে 60,000 টাকা পর্যন্ত ইনকাম করলে ট্যাক্স দেওয়া লাগবে না, 60,000-এর বেশি যখন করবে, 61 যখন করবে, তখন ওর ট্যাক্স দিতে হবে। তাহলে 60-এর বেশি কত ইনকাম করছে এইটা আমার জানা নাই, এটা ধরে নেওয়া লাগবে। সো আমরা যদি ধরি এইভাবে যে ধরি মিস্টার রহমানের 60,000 টাকার ওপরে আয়কৃত টাকার পরিমাণ হলো এক্স টাকা। দেখেন মানে এই যে বাংলা কথাগুলো লিখতেছি এগুলো আপনি আপনার মতো করে লিখে নেবেন, কারণ হয়তো আমারটাও ওইভাবে অত সুন্দর হচ্ছে না, কিন্তু ভুল হচ্ছে না, এতটুকু আমি করতে আমি কিন্তু প্রায় প্রত্যেকটা ক্লাসে বলি যে বাংলা লেখাগুলো নিজেদের মতো করে লিখবেন, নিজেদের মতো। আমি আমার মতো করে লিখতেছি, আপনি আপনার মতো করে লিখবেন যাতে মূল কথাগুলো ঠিক থাকে। 60,000 টাকার উপরে আয়কৃত টাকার পরিমাণ হলো এক্স টাকা। ঠিক আছে, এখন এই এক্স টাকার ওপরে সে কি করবে? 10% ট্যাক্স দিবে। তাহলে আমরা লিখতে পারি না যে প্রশ্ন মতে এই যে এক্স টাকা ইনকাম করছে তার উপরে 10% ট্যাক্স দিবে। তাহলে লিখতে পারি যে এই যে এক্স, এই এক্স এর 10%-এর মানে কত? এই যে ট্যাক্সের টাকাটা 7,500 টাকা। বোঝা গেছে? এখন আপনি ক্যালকুলেশন করেন যে 10x/100 ইজ ইকুয়াল টু 7,500, এখানে x/10 ইজ ইকুয়াল টু 7,500, তাহলে x ইজ ইকুয়াল টু 75,000। তাহলে এখন আমরা ক্লিয়ার যে সে 60,000 টাকার উপরে 75,000 টাকা সে কি করছে? ইনকাম করছে। তো আমাকে জিজ্ঞাসা করছে যে মিস্টার রহমানের মানে মোট আয় কত হয়েছিল। তাহলে আমরা লিখতে পারি যে অতএব মিস্টার রহমানের মোট আয় কত? এই যে খেয়াল করেন প্রথমে করছে কত? 60,000 টাকা। প্রথমে আয় করছে 60,000, 60,000-এর উপরে কত বেশি করছে? 75,000। তাহলে এই যে 75,000, আবার এখানে 12,000 টাকা সঞ্চয় করছে। সঞ্চয় করতে গেলে কি হয়েছে? আগে ইনকাম করতে হয়েছে, তারপরে সঞ্চয়। তার মানে 12,000 টাকা সঞ্চয় করার আগে ওর ইনকাম করা লাগছে এই যে 12,000। তাহলে টোটাল কত হলো? 70, 60, 130, 135 আর 12তে হচ্ছে 147। তার মানে 1,47,000 টাকা হচ্ছে তার টোটাল ইনকাম। 1,47,000 টাকা, এটাই উত্তর।
পরেরটাতে চলে যান। দেখেন 4-এ কি বলা হচ্ছে যে জনাব আসিফ একজন আলু বিক্রেতা। যখন সে আলু নিয়ে শহরে আসে তখন তাকে 1000 টাকার ওপরে কর্তৃপক্ষের নিকট আলুর মূল্যের ওপর 7% টোল দিতে হয়। একই ম্যাথ, যদি টোল পরিশোধের পরিমাণ 87 টাকা 50 পয়সা হয় তাহলে সে বিক্রির জন্য যে আলু এনেছিল তার মূল্য কত? অর্থাৎ 1000 টাকা পর্যন্ত তাকে কোনো টোল দিতে হবে না। 1000 টাকার বেশি, 1000 টাকার বেশি, ধরেন যে 1500 টাকার আলু নিয়ে আসছে, এখন 1000 টাকা পর্যন্ত টোল দেওয়া লাগতেছে না, কিন্তু 1000-এর উপরে যে 500 টাকার আলু নিয়ে আসছে ওই 500 টাকার জন্য তাকে 7% হারে টোল দেওয়া লাগবে। তো বলতেছে যে যখন সে 7% হারে টোল দিচ্ছে তার টোটাল টোলের মূল্য কত? 87 টাকা 50 পয়সা। জিজ্ঞাসা করছে যে সে কত টাকার আলু এনেছিল, এটা বের করেন। তার মানে আগের অঙ্ক আর এই অঙ্কের মধ্যে কোনো পার্থক্যই নেই, একই জিনিস। তাহলে এখানে আমাকে ধরে নিতে হবে যে 1000 টাকার উপরে তার মানে সে আসলে কত টাকার আলু নিয়ে আসছিল হাটে। ঠিক আছে, তাহলে আমরা লিখে নিই যে ধরি $1000 টাকার ওপরে ক্রয়কৃত আলুর মূল্য ধরে নিলাম যে X টাকা, অর্থাৎ 1000 টাকার ওপরে সে আরো X টাকার আলু কিনছে। এখন আসেন প্রশ্ন মতে, এই যে X টাকা, এই X এর ওপরে তাকে কি করতে হবে? 7% টোল দিতে হবে, যে টোলের পরিমাণ কত? 87.50। অর্থাৎ X এর 7% টোল দিবে, টোলের পরিমাণ কত? 87.50, এটা পাওয়া যাবে। এখন আসেন, এটাকে আমরা লিখতে পারি যে 7x ডিভাইডেড 100 ইজ ইকুয়াল 87.50। তাহলে 7x ইজ ইকুয়াল টু, এই দুইটা গুণ করে দিলে এটা হয়ে যাবে 8750। তাহলে x ইজ ইকুয়াল টু কত? 7×12 84, হাতে থাকে 3×5 35, 5×7 35 আর একটা শূন্য, 1250 টাকা। তাহলে আমরা এখন খুব ইজিলি লিখতে পারি যে অতএব এই যে বলছে যে পরিমাণ, তাহলে সে বিক্রির জন্য আলু এনেছিল তার মূল্য কত? তাহলে আমরা লিখতে পারি যে অতএব সে বিক্রির জন্য যত আলু এনেছিল তার মোট মূল্য কত হবে? প্রথমে হচ্ছে 1000 টাকা, তারপরে এই যে 1250, টোটাল মিলে হচ্ছে 2250 টাকা। ঠিক আছে, 2250, এটাই উত্তর। 5 নম্বরে চলে যান। দেখেন অনেক বড় একটা অঙ্ক, বিষয়টা বোঝেন আগে, এখানে এই ম্যাথটা বোঝেন, বলা 1 মিনিটের মধ্যে সলভ হয়ে যাবে। এখানে বলা হচ্ছে যে জনাব এক্স একজন বিক্রয় কর্মী, সেলসম্যান, যিনি মাসে 20,000 টাকা থেকে 40,000 টাকার মধ্যে বিক্রি করলে সম্পূর্ণ বিক্রয়ের ওপরে 5% কমিশন পান, আবার 40,000 টাকার ওপরে যা বিক্রি করেন তার উপরে 8% কমিশন পান। অর্থাৎ 20,000 টাকার কম বিক্রি করলে তিনি কোনো কমিশন পাবেন না। 20,000 থেকে 40,000 টাকা পর্যন্ত যদি বিক্রি করেন তাহলে 5% কমিশন পাবেন। 40,000-এর বেশি টাকার জিনিস বিক্রি করলে
8% কমিশন পাবেন। কিন্তু মাসে 20,000 টাকার কম বিক্রি করলে তিনি কোনো কমিশন পান না। এই যে দেখেন লেখা আছে যে তার মাসিক বেতন 60,000 টাকা, যার উপরে 20% কর প্রদান করতে হয়। অর্থাৎ তাকে মাসে 60,000 টাকা বেতন দিলে এই বেতন থেকে 20% টাকা সরকার নিয়ে নেয়, কিন্তু কমিশনের ওপর তাকে কোনো কর দিতে হয় না। কিন্তু কমিশন থেকে যে টাকা পাবে তার উপরে তাকে কোনো কর দেওয়া লাগবে না। 2001 সালের এপ্রিল মাসে তার মোট আয় 65,000 টাকা হলে এপ্রিল মাসে তার বিক্রয়ের পরিমাণ কত? বাংলাদেশ ব্যাংকের এডিতে আসে ম্যাথ। এখান থেকে খুব ইজিলি আপনি কমিশনের পরিমাণ বের করতে পারবেন। কারণ এই ম্যাথ সমাধান করতে গেলে সবার প্রথমে যেটা লাগবে সেটা হচ্ছে যে সে কমিশন কত পায়। সে কমিশন কত পায় এইটা আগে বের করতে হবে। কারণ এই যে বলতেছে যে তার স্যালারি, খেয়াল করেন, আগে বোঝেন বিষয়টা। স্যালারি হচ্ছে কত? 60,000 টাকা। এই স্যালারি থেকে সে ট্যাক্স দিবে কত? এই যে বলতেছে যে 60,000-এর 20%। তো 60,000-এর 20% মানে হচ্ছে 12,000 টাকা সে ট্যাক্স দিবে। ট্যাক্স বাদ দেওয়ার পরে তার নিট স্যালারি কত আসে? নিট স্যালারি কত আসবে? আপনি বলবেন যে 60,000 টাকা স্যালারি পায়, সেখান থেকে 12,000 টাকা কর্তন করে, তাহলে সে স্যালারি পাবে কত? 48,000 টাকা। 48,000 টাকা পাবে না? ট্যাক্স দেওয়ার পরে সে 48,000 টাকা বেতন পাচ্ছে। কিন্তু বলতেছে যে এপ্রিল মাসে তার ইনকাম 65,000 টাকা। তাহলে সে তো বেতন পাচ্ছে 48, তাহলে তার ইনকাম 65 কিভাবে হচ্ছে? কারণ সে ওই যে কমিশন পাইছে। তাহলে কমিশন কত? আপনি তখন বলবেন যে ভাইয়া, এই যে তার টোটাল ইনকাম হচ্ছে 65,000, এই 65,000-এর মধ্যে 48,000 যদি তার স্যালারি হয়, তাহলে এই যে কমিশন পাইছে কত? 17,000 টাকা না? 17,000 টাকা কমিশন পাইছে। এটা আমি খুব ইজিলি বের করতে পারি না? খুব ইজিলি বের করতে পারি। এখন কথা হচ্ছে যে এই যে 17,000 টাকা কমিশন পাইছে, এটা কিভাবে কই থেকে কমিশন পাইলো? এই যে প্রশ্নে বলে দিছে যে 20,000 থেকে 40,000। তো 20 থেকে 40,000 পর্যন্ত টোটাল অ্যামাউন্ট অফ মানি কত? 20,000 থেকে 40,000 পর্যন্ত টোটাল টাকা কত? 20,000। তার মানে 20 থেকে 40 পর্যন্ত সে সর্বোচ্চ 20,000 টাকার জিনিস বিক্রি করতে পারবে। এই 20,000 টাকার জিনিস বিক্রি করলে সে 5% কি পাবে? কমিশন পাবে। আর 40,000-এর ওপরে যা বিক্রি করবে তার জন্য 8% কমিশন পাবে। এখানে আর একটা খটকা যে ভাইয়া, আমি তো আসলে জানি না যে 40,000-এর ওপরে সে কত টাকা আসলে বিক্রি করছে, কি অবস্থা। এখন কথা হচ্ছে সেটা আপনি খুব ইজিলি বের করতে পারবেন আপনি যদি প্রশ্নের ওদের আস্কিংটা দেখেন। ওরা বলতেছে যে এপ্রিল মাসে তার মোট বিক্রয়ের পরিমাণ কত, এপ্রিল মাসে তার টোটাল সেল কত। তো আমি তো জানি না যে টোটাল সেল কত। সো আমি যদি বলি যে টোটাল সেল হচ্ছে X টাকা, টোটাল সেল কত ধরে নিলাম? X টাকা। এখন এই X টাকার মধ্যে আমি যদি চিন্তা করি যে 40,000-এর উপরে কত টাকার জিনিস সে বিক্রি করছে, এটা বের করার জন্য কি করা লাগবে? আপনি বলবেন যে ভাইয়া খুবই ইজি, আপনি এই যে আপনার টোটাল সেল X টাকা, এই X থেকে এই যে 40,000 টাকা এটা বাদ দিয়ে দেন। এটা বাদ দিয়ে দেন। বাদ দিয়ে দিলে আপনি বুঝতে পারবেন যে 40,000-এর উপরে সে কত টাকা ইনকাম করছে, মানে বিক্রি করছে। ঠিক আছে? অর্থাৎ আমি যদি আরেকটা ছোট্ট একটা উদাহরণ দিই, X ধরে যদি না বোঝেন, ধরে নেন কথার কথা যে তার টোটাল সেল আমি ধরলাম যে 60,000 টাকা। টোটাল সেল হচ্ছে 60,000 টাকা। এখন তাহলে 40,000-এর উপরে সে কত টাকা বিক্রি করছে? টোটাল সেল যদি 60,000 টাকা হয়, তাহলে 40,000-এর উপরে বিক্রি করছে কত? তখন আপনি কি করবেন? এই যে 60,000 টাকা টোটাল সেল, এখান থেকে 40,000-কে বাদ দিবেন না? বাদ দিয়ে আপনি আমাকে বলবেন না যে ভাই 40,000-এর উপরে সে আরো 20,000 টাকার জিনিস বিক্রি করছে। আপনি কিন্তু এটাই বলবেন। সো এখানেও আমরা তাই বলতেছি যে ভাই টোটাল সেল কত উই ডোন্ট নো, বাট আমরা ধরে নিছি যে টোটাল সেল X টাকা। তাহলে 40,000-এর উপরে বিক্রি করলে 8% কমিশন পাবে। তাহলে 40,000-এর উপরে কত টাকা বিক্রি করছে? তখন আমরা কি করব? টোটাল সেল থেকে এই 40,000-কে বাদ দিলে বুঝতে পারবো যে আমার 40,000-এর উপরে কত টাকার বিক্রি। তাহলে এই যে 40,000-এর উপরে এই যে X - 40,000 বিক্রি হয়েছে, এইটার আমি 8% আমি কি পাবো? কমিশন পাবো। তাহলে এই যে এই কমিশনটা আর এই কমিশনটা, এই দুইটা যখন যোগ করে দিব, তখন আমার টোটাল কমিশন অর্থাৎ টোটাল সাম অফ কমিশন কত হয়ে যাবে? 17,000 টাকা। এই কমিশনের সাথে
এই কমিশনের সাথে যদি এই কমিশনটাকে যোগ করে দেই, তাইলে এই যে আমার টোটাল কমিশন আমি পাইছি 17,000 টাকা, এইটা পেয়ে যাব। ওইটাই হচ্ছে ইকুয়েশন হবে। দুইটা কমিশনের যোগফল 17,000 টাকা, ওইটাই হচ্ছে আমার ইকুয়েশন তৈরি হয়ে যাবে। তার মানে এখানে খুব ইজিলি আমি টোটাল কমিশন বের করতে পারবো। তারপরে যেটা সেটা হচ্ছে যে এই যে 20 থেকে 40,000 পর্যন্ত আমি সর্বোচ্চ 20,000 টাকার জিনিস বিক্রি করতে পারি। 20,000 টাকার জিনিস বিক্রি করলে 5% কমিশন পাবো। তারপরে স্টুডেন্ট যেখানে আটকাবে সেখানে হচ্ছে এইটা, এই জায়গাটা, যে 40,000-এর উপরে কত বিক্রি করছে সেটা আমি তো বুঝাই দিলাম, যে আপনি ধরবেন যে টোটাল সেল কত, তারপরে টোটাল সেল থেকে 40,000 বাদ দিয়ে দিলেই বুঝতে পারবেন যে 40-এর উপরে কত টাকার জিনিস বিক্রি করছে। ঠিক আছে, এই কথাগুলোই যা সুন্দর করে একটু সাজায় গুছায় লিখতে হবে, লিখলেই উত্তর বের হবে। আসুন আমরা লিখি। জনাব এক্স, তাই না, আমরা ওইটাই লিখি যে জনাব এক্স তার মাসিক বেতনের ওপরে কর প্রদান করেন কত? টোটাল বেতন হচ্ছে 60,000 টাকা। এই 60,000-এর এই যে 20% কর প্রদান করে, তাহলে এই যে 60,000-এর 20% সমান সমান কত লিখতে পারি? 12,000 টাকা। 12,000 টাকা কর প্রদান করে। তাহলে কর প্রদানের পরে তার বেতন কত? আমরা লিখি যে তাহলে কর প্রদানের পর তার বেতন হচ্ছে 60,000 টাকা বেতন পাইছিল, তার মধ্যে থেকে 12,000 টাকা কেটে নিছে, পাইছে কত তাইলে? 48,000 টাকা। 48,000 টাকা, এটা হচ্ছে কর দেওয়ার পরে। ঠিক আছে, এখন আসেন তার কমিশন কত? সে যে এই যে জিনিসপত্র বিক্রি করে কত কমিশন পাবে? তাহলে আমরা লিখতে পারি যে সুতরাং তার মোট প্রাপ্ত কমিশন কত টাকা? তার টোটাল ইনকাম হচ্ছে 65,000। এই 65,000-এর মধ্যে 48,000 হচ্ছে তার বেতনের টাকা, তাহলে বাদ বাকি যে 17,000 টাকা থাকে এটা হচ্ছে তার কমিশনের টাকা। এটা হচ্ছে তার কমিশনের টাকা, 17,000 পাইলাম। এখন প্রশ্নে জিজ্ঞাসা করছে যে এপ্রিল মাসে তার বিক্রয়ের পরিমাণ কত, তাহলে এটা আমাকে ধরে নিতে হবে। তাহলে এখন আমরা লিখি যে ধরি এপ্রিল মাসে তার মোট বিক্রির পরিমাণ X টাকা। এবং সে 40,000 টাকার উপরে বিক্রি করবে কত টাকা? কিছুক্ষণ আগে দেখাইছি যে 40,000 টাকার উপরে কত টাকা বিক্রি করবে, এই যে X মাইনাস 40,000 টাকা। ঠিক আছে, এখন আসেন প্রশ্ন মতে।
প্রথমে কি বলছি যে 20,000 থেকে 40,000 পর্যন্ত বিক্রি করলে 5% কমিশন। তো 20 থেকে 40-এর গ্যাপ কত? 20,000। তাহলে আমরা এখানে লিখতে পারি যে এই যে 20,000 টাকার ওপরে, সরি 20,000 টাকার বিক্রি করলে কত পাবে? 5% কমিশন, প্লাস 40,000-এর উপরে কত করে? এই যে x মাইনাস 40,000, এইটার কত? 8% কমিশন পাবে, 8%। তাহলে এই দুইটা কমিশন যোগ করে দিলে এই যে টোটাল ইউনিট অফ কমিশন কত? 17,000 টাকা হয়ে যাবে। ঠিক আছে, 17,000 টাকা। এই হচ্ছে অঙ্কের মেইন কাহিনী। এখন জাস্ট ক্যালকুলেশন। বিশ হাজারের 5% লাগে, এখানে x মাইনাস 40,000-এর 8% সমান সমান হচ্ছে 17,000। এখানে 5, এটা আচ্ছা 2 শূন্য কেটে দেন, 5 200-তে কত হয়ে যাবে? 1000। তাহলে এখানে হচ্ছে 1000 প্লাস 4, এখানে 2 বার, 4 এখানে 25 বার, তাহলে এখানে নিচে হবে হচ্ছে 25 আর ওপরে হচ্ছে 2, তাহলে 2x মাইনাস হচ্ছে 40 দুগুণ 80,000 সমান সমান হচ্ছে 17,000। এখানে যদি 25 লসাগু করি তাহলে এখানে পেয়ে যাব আমি 25,000 প্লাস 2x মাইনাস 80,000 ইজ ইকুয়াল টু 17,000। তাহলে এই যে 2x মাইনাস 80 থেকে 20 বাদ দিলে 60, 60 থেকে 5,000 বাদ দিলে 55,000 ইজ ইকুয়াল টু 17,000-এর সাথে 25। অত বড় ক্যালকুলেশনে যাব না, 25-এর সাথে 17-কে গুণ দেন। 25-এর সাথে 17-কে গুণ করলে 25 10 হচ্ছে 250, 7 25-এ হচ্ছে 225, 250 হচ্ছে 7 25-এ 225, তার মানে হচ্ছে 425। তাহলে 25 17-তে হয়ে যায় হচ্ছে 425, আর এখানে আছে 1 2 3 0। তাহলে আমরা লিখতে পারি না যে 2x ইজ ইকুয়াল টু এই যে 400 অর্থাৎ 4,25,000, 4,25,000 প্লাস হচ্ছে 55,000, এই দুটা যোগ করে দেন। যোগ করে দিলে 2x সমান কত পাবো? 25 + 30 80, 4,80,000। 4,80,000-কে 2 দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাব হচ্ছে 24, তার মানে হচ্ছে 2,40,000 টাকা। এটাই হচ্ছে টোটাল বিক্রির পরিমাণ। আমরা তো ধরে নিছি যে তার টোটাল বিক্রি হচ্ছে x টাকা, তাহলে x এর মান কত? 2,40,000। তাহলে লিখে দেন যে অতএব এপ্রিল মাসে তার মোট বিক্রয় 2,40,000 টাকা। এটাই উত্তর। ছয় নম্বরে চলে যান। রিটেন ম্যাথ এখন মজা লাগতেছে না? রিটেন ম্যাথে আসলে কঠিনের কোনো কিছু নাই। এখন বলতে পারেন যে ভাই এই ম্যাথগুলো তো সহজ না, এগুলা কোনো না কোনো পরীক্ষাতেই আসছে, বাংলাদেশ ব্যাংক, সিনিয়র অফিসার এগুলাতে আসা ম্যাথই, ঠিক আছে, বা কিছু ম্যাথ আছে ক্লাস 8 9 10-এর, ঠিক আছে। তো ম্যাথ একই আছে, শুধু বাংলাটা দেওয়া হয়েছে। রিটেন ম্যাথ ওইভাবে কঠিন আসে না, বা যেটা একদম কঠিন আসে সেটার হিসাবে আলাদা। তো ওই রকম কঠিন ম্যাথ দেখা যাচ্ছে যে 5টার মধ্যে একটা আসবে, বাদ বাকি যেগুলো আসবে এগুলো আপনি পেরে যাবেন যদি আপনার লজিকগুলো ঠিক থাকে, ঠিক আছে। রিটেন ম্যাথে নতুন করে ভাই শিখার বোঝার কোনো কিছু নাই, এটা আমার মত, আপনি দ্বিমত করতে পারেন, কিন্তু আমার ব্যক্তিগত মত হচ্ছে রিটেন ম্যাথ আপনি এখান থেকে নতুন কোনো কিছু শিখতেও পারবেন না,
কোনো কিছু ইয়েও করা যাবে না। আপনার যা শেখার আপনাকে ম্যাথের মানে এই যে প্রশ্নের প্যাচ ধরা, প্রশ্নের লজিক বোঝা, কনসেপ্ট বোঝা, সমস্ত কিছু এগুলো আপনার প্রিলিতে শেষ করে আসতে হবে, বা একটা অধ্যায় সম্বন্ধে পরিষ্কার ধারণা এটা প্রিলি থেকে শেষ করে আসতে হবে। কারণ প্রিলিতে অনেক ধরনের ম্যাথ আছে, সেটা বিসিএসই বলেন বা ব্যাংকি বলেন বা অন্য চাকরির ক্ষেত্রেই বলেন। প্রিলিমিনারিতে ভেরিয়াস টাইপ ম্যাথ, রিটেনে লিখিত গদ বাঁধা কিছু টাইপ থেকে ম্যাথ আসছে, এবং একই ম্যাথ বারবার রিপিট, একই ম্যাথ বারবার, মানে সেম টাইপের ম্যাথ রিপিট হয়েছে, সেম টাইপের ম্যাথ রিপিট হয়েছে, প্রত্যেকবারই তাই হচ্ছে, এদিক সেদিক করে দেওয়া। শুধু সাজায় লেখার যে বিষয়টা, আমরা আমাদের ওই যে এর আগেও আমি ক্লাসে একদিন বলছি যে আমরা আমাদের প্রবলেমটাকে ফোকাস করতে পারি না। মানে ম্যাক্সিমাম স্টুডেন্টদের সমস্যা হচ্ছে যে গুছায় লিখতে পারে না, বা লেখার পরেও মানে ওই যে কনফিডেন্সের অভাব থাকে যে আমি যেটা লিখলাম এটা কি হইল কিনা, এই যে কনফিডেন্সের অভাব, যে আমি যেটা ভাই আপনি যেটা লিখছেন সেটা সঠিক, কনফিডেন্সের অভাব। আপনি যদি ভুল লেখেন ওইটাই সঠিক আপনাকে মনে করতে হবে। তখন আপনি যদি নিজের মধ্যে আপনার যদি আত্মবিশ্বাস না থাকে তাইলে সমস্যা, আপনি জানা জিনিসটা ভুল করে রেখে আসবেন। আত্মবিশ্বাস থাকতে হবে যে ভাই আমি যা লিখতেছি সঠিক। এবং এই যে লেখার বিষয়টা, এটা এক একজন এক এক রকম ভাবে লিখবে, এক একজন এক এক রকম ভাবে বুঝাবে। মূল জিনিসটা ঠিক থাকলে হলো এবং ফলাফল সঠিকভাবে বের করতে পারলেই মিটে গেল। পরীক্ষককে জাস্ট আমি বুঝাবো যে ভাই আমি জিনিসটা এভাবে বের করছি, পরীক্ষকের মনে যেন কখনো এটা ইয়ে না হয় যে ও এটা কেমনে করলো। আমাদের যেটা হয়, আমরা যখন কোনো প্রশ্ন সমাধান করতে পারি না, যখন তার সমাধান দেখি হুট করে এরকম হয় না যে এটা কোত্থেকে আসলো। পরীক্ষকের যেন উত্তরপত্র থেকে এটা মনে না হয় যে এটাও কই পাইছে, এটা যেন ওর না মনে হয়। আমি যা লিখতেছি ওর কাছে যেন মনে হয় যে হ্যাঁ ঠিকই আছে, সমস্যা নেই। যখনই মনে হবে যে এটা কই পাইছে তখনই মার্কস কমবে। বোঝা গেছে? আসে ছয় কি বলা হচ্ছে যে যেমন এই যে 6 নম্বর প্রশ্ন দেখেন, এটা হচ্ছে প্রিলিমিনারিতেও আসছে অনেকবার, এবং এটা একটা বেসরকারি ব্যাংকের এমটিও পোস্টে আসছে, লিখিততে আসছে এই ম্যাথ, আবার প্রিলিমিনারিতেও দিছে। এখানে বলা হচ্ছে যে একজন চাকরিজীবীর বার্ষিক বেতন 15,000 টাকা বৃদ্ধি করা হলো। যদি তার নতুন বার্ষিক বেতন 90,000 টাকা হয় তাহলে তার বেতন শতকরা কত বৃদ্ধি পেল, তার বেতন শতকরা কত বৃদ্ধি পাইছে এটা জিজ্ঞাসা করছে। তো মুখোমুখি করা যাচ্ছে। তাহলে দেখেন আমরা একটু গুছায় লিখবো যে এখানে বার্ষিক বেতন বৃদ্ধি করা হয় কত? 15,000 টাকা। 15,000 টাকা। অতএব বৃদ্ধির পর তার নতুন বেতন, বা লেখেন যে নতুন বেতনের পরিমাণ কত, ওই যে বলেই দিছে যে বৃদ্ধির পরে এখন বর্তমানে নতুন বেতন পাচ্ছে কত? 90,000 টাকা। 90,000 টাকা। তাহলে বৃদ্ধির পূর্বে বেতন কত ছিল? মানে এই 15,000 টাকা বেশি দিয়ে তো 90,000 হয়েছে, তাহলে এই আগে কত ছিল বেশি হওয়ার আগে? তাহলে লেখেন যে বৃদ্ধির পূর্বে তার বার্ষিক বেতন ছিল কত? এই যে 90,000 থেকে জাস্ট 15,000 টাকা বিয়োগ করে দিব, তাইলে আমরা উত্তর পেয়ে যাব কত? 75,000 টাকা। মানে 15,000 টাকা বাড়ানোর আগে তার বেতন ছিল 75,000 টাকা। তাহলে তার বেতন কত পার্সেন্ট বৃদ্ধি পাইছে এটা জিজ্ঞাসা করছে। তাহলে এখন দেখেন যে অতএব বেতন বৃদ্ধির শতকরা হার কত?
এই যে 15,000 টাকা বেতন বৃদ্ধি হয়েছে কত টাকার উপরে? 75,000 উপরে। এই যে 75-এর উপরে 15,000 বৃদ্ধি পাইছে, পার্সেন্টেজে বের করতে হবে, গুণন হচ্ছে 100। 15 এটার ভিতরে 5 বার যাবে, 5 100-এর মধ্যে 20 বার যাবে, তার মানে উত্তর কত? 20%। তাহলে বেতন বৃদ্ধির হার কত? 20%। পরেরটাতে চলে গেলেন 7 নম্বর। সাথে কি বলা হচ্ছে যে একটি সংখ্যাকে 12.5% বৃদ্ধি করার পরে যা পাওয়া যায়, একই সংখ্যাটিকে 25% হ্রাস করলে যে সংখ্যা পাওয়া যায়, এই নতুন সংখ্যা দুটির পার্থক্য 30 হলে মূল সংখ্যাটি কত? তার মানে একটা সংখ্যাকে ওরা প্রথমে 12.5% বৃদ্ধি করবে, তারপরে ওই একই সংখ্যাকে যদি আবার 25% কমায় দেয়, তাহলে এই যে নতুন দুইটা সংখ্যা তৈরি হবে, এই নতুন দুইটা সংখ্যার পার্থক্য কত হবে? 30 হবে। জিজ্ঞাসা করছে যে মূল সংখ্যাটা কত, মূল সংখ্যা কত? তাহলে দেখেন খুব ইজি। তো আমরা খুব ইজিলি বুঝতে পারছি না যে একটা সংখ্যাকে 12.5% বৃদ্ধি করলে এটা বড় হবে, আর 25% কমলে এটা ছোট হবে। তার মানে এই বড়টা থেকে ছোটটা বাদ দিলে এই যে 30 আমরা বিয়োগ করে পাবো। তাহলে এখন কথা হচ্ছে যে মূল সংখ্যাটা কত, সংখ্যাটা ধরতে হবে। তাহলে ধরি মূল সংখ্যাটি এক্স। মূল সংখ্যা কত? এক্স। এখন আসেন প্রশ্ন মতে। প্রশ্ন মতে বলতেছে যে এই যে সংখ্যাটা আমি ধরলাম এক্স, একে আমি 12.5% বৃদ্ধি করব। তাহলে প্রথমে এক্স ছিল, বৃদ্ধি করা মানে হচ্ছে যোগ করে দিব। কার সাথে যোগ করব? এই যে এক্স এর 12.5%, এক্স এর 12.5%। তাহলে এইটা থেকে যখন আমি আবার এই যে সংখ্যাটা আমার এক্স ছিল কমায় দিব, মানে হচ্ছে বিয়োগ করে দিব। কাকে? এই যে এক্স এর 25% কমাইতে বলছে। সো আমরা এখানে লিখতে পারি যে এক্স এর এই যে 25% এটাকে কমাই দিব। তাহলে এই যে দুইটার বিয়োগ, এই দুইটার বিয়োগ ফল কত হবে? প্রশ্ন বলতেছে এই যে 30 হবে। যে ইকুয়েশন তৈরি হয়ে গেল। এখন আপনি যা সমাধান করে ফেলেন। তাহলে আমরা লিখতে পারি যে এক্স প্লাস 12.5x এর 100 মাইনাস এক্স মাইনাস 25x এর 100 ইজ ইকুয়াল টু হচ্ছে 30। তাহলে এখান থেকে আবার লেখা যায় এক্স প্লাস, গতকালকের ক্লাসেই বলছি না যে 12.5%, 12.5%-এর ফ্র্যাকশনাল ভ্যালু হচ্ছে 1/8, অর্থাৎ 12.5 দিয়ে এই 100-কে ভাগ করলে নিচে 8 আসবে, আর ওপরে তো এক্সই থাকবে। মাইনাস এক্স মাইনাস 25 দিয়ে 100-কে ভাগ করলে নিচে কত আসে? 4 আসে, সমান কত? এই যে 30। দেখেন এখানে যদি 8 লসাগু করি তাহলে এখানে হয়ে যাবে 8x প্লাস হচ্ছে এক্স, মাইনাস এখানে যদি 4 লসাগু করি এখানে হয়ে যাবে 4x মাইনাস 3x ইজ ইকুয়াল হচ্ছে 30। তাহলে এখানে লেখা যায় 9x/8 মাইনাস 4x থেকে এই যে বাদ, এখানে ভুল করছি, 4x থেকে x বাদ দিতে হবে। সো 4x থেকে x বাদ দিলে কত? এই যে 3x, 3x/4 ইজ ইকুয়াল কত? 30। 8 আর 4, 8 আর 4 এর লসাগু 8ই হবে। সো 8 আর 4 এর লসাগু 8। সো এখানে 9x মাইনাস 6x ইজ ইকুয়াল টু 30। 9 থেকে 6 বাদ দিলে 3x ইজ ইকুয়াল টু 240। সো x ইজ ইকুয়াল 80। তাহলে আমরা ধরেই নিছিলাম যে আমার সংখ্যাটা হচ্ছে x, x এর মান কত? 80। তাহলে আমরা লিখতে পারি যে অতএব
মূল সংখ্যাটি হলো 80। পরেরটাতে চলে যান, 8 নম্বর। দেখেন এগুলা প্রিলিমিনারিতেও আসে, এই 8 নম্বর টাইপের ম্যাথগুলো, ঠিক আছে? এগুলো আবার রিটেন পরীক্ষাতেও আসছে। এখানে বলা হচ্ছে যে চিনির মূল্য 25% বেড়ে যাওয়ায় একজন চিনির ব্যবহার এমনভাবে কমালেন যেন চিনি বাবদ খরচ অপরিবর্তিত থাকে। তিনি চিনি বাবদ খরচ শতকরা কত কমিয়েছিলেন? অর্থাৎ চিনির দাম ছিল ধরেন 100 টাকা, এটা 25% বেড়ে কত হয়ে গেছে? 125 হয়েছে। এখন বলতেছে যে ভাই চিনির বর্তমান দাম 125 হইলেও তুমি চিনির ব্যবহার কমায় দাও, অর্থাৎ তোমার 100 টাকার বেশি খরচ করার সামর্থ্য নাই। তাহলে 100 টাকায় যদি এখন আমি খরচ করতে চাই, তার মানে 125 টাকায় কমাতে হবে 25 টাকা। যেহেতু শতকরা হার জিজ্ঞাসা করছে, তাহলে 100 টাকায় যত কমাতে হবে সেটাই উত্তর, মুখোমুখি করা যাইতেছে। তাহলে দেখেন আমরা ধরে নিই যে ধরি 25% বাড়ার আগে কত ছিল সেটা আগে ধরে নিই। আপনি এখানে 100 ধরতে পারেন, যে ধরি চিনির পূর্ব মূল্য, ধরি চিনির পূর্ব মূল্য 100 টাকা এবং এখানেই লিখি তিনি, যেহেতু চিনির ব্যবহারের কথা আসছে আমরা ওইটাও লিখবো যে এবং তিনি চিনির ব্যবহার করতেন বা খরচ করতেন, যেটাই লেখেন না কেন, করতেন 100 টাকা। 100 টাকার চিনি কিন্তু 100 টাকারই তো খরচ করবে, তাই না? তাহলে চিনির পূর্ব মূল্য 100 টাকা এবং তিনি চিনির ব্যবহার করতেন বা চিনি খরচ করতেন কত? 100 টাকার চিনি খরচ করতেন। এখন আসেন 25% মূল্য, 25% বৃদ্ধির পরে 25% বৃদ্ধির পর চিনির বর্তমান মূল্য হয়ে যাবে কত? এই যে 100 আগে ছিল প্লাস এখন বাড়ছে কত? এই 100-র 25% বেড়ে গেছে, 100-র 25% বেড়ে গেছে। তাহলে চিনির বর্তমান মূল্য কত হবে? এইটা ক্যালকুলেশন করলে দেখা যায় 125 টাকা হয়ে যায়। যে চিনির বর্তমান মূল্য হচ্ছে 125 টাকা। এখন কথা হচ্ছে যে আমাকে বলতেছে যে চিনির ব্যবহার এমনভাবে করতে হবে যাতে চিনি বাবদ খরচ অপরিবর্তিত থাকে। চিনি বাবদ খরচ অপরিবর্তিত থাকে মানে আগে 100 টাকার খরচ করতে, এখন 100 টাকায় করবে। তাহলে এখন আমরা লিখতে পারি চিনি বাবদ খরচ অপরিবর্তিত রাখতে চাইলে চিনির ব্যবহার কমাতে হবে কত? আপনি বলবেন যে ভাই বর্তমানে চিনি হচ্ছে 125 টাকা, তো যদি আমি চিনি বাবদ খরচ অপরিবর্তিত রাখতে চাই তাহলে এই 125 থেকে 25 টাকার খরচ আমাকে কমাতে হবে, তাই না? সরি, ভুল বললাম। 125 হচ্ছে বর্তমান দাম, আর চিনি বাবদ আমি খরচ করতে পারবো কত? 100 টাকা, তাই না?
তাহলে চিনি বাবদ খরচ আমাকে কমাতে হবে কত? 125 থেকে 100 বাদ দিলে এই যে 25 টাকা, ঠিক আছে? এই 25 টাকা আমাকে কম খরচ করতে হবে। তাহলে এখন আমরা লিখতে পারি না যে এখন টাকায় খরচ বা ব্যবহার লিখতে পারেন, খরচ কমাতে হবে 25 টাকা। তাহলে যেহেতু আমাকে শতকরা জিজ্ঞাসা করছে যে শতকরা কত কমাবো, শতকরা মানে হচ্ছে 100তে কত কমাবো, তাহলে এই যে তাহলে 100 টাকায় খরচ কমাতে হবে এই যে 25 গুণন 100 ডিভাইডেড 125, 25 এটার ভিতরে 5 বার, 5 এটার ভিতরে যাবে হচ্ছে 20 বার, তাহলে হচ্ছে 20 টাকা। যেহেতু আমাকে পার্সেন্টেজ জিজ্ঞাসা করছে, তাই আমি ফাইনাল বের করবো, ফাইনাল আনসার লিখবো এইভাবে যে অতএব ওই ব্যক্তি চিনি বাবদ খরচ কমিয়েছিলেন 20%। এখন অনেকেই বলতে পারেন যে ভাই এখানে 20 টাকা লিখছেন, এখানে 20% কেন? 100 টাকায় 20 টাকা কমাইছেন, আর 100 টাকার সাপেক্ষে যেটা হিসাব করবেন সেটাকে আপনি পার্সেন্টেজেই লিখতে পারেন, নো প্রবলেম, ঠিক আছে? তাহলে ওই ব্যক্তি চিনি বাবদ শতকরা কত খরচ কমিয়েছিলেন সেটা জিজ্ঞাসা করছে। তাহলে 100 টাকায় কত কমে? 20 টাকা। 100 টাকায় 20 টাকা মানে হচ্ছে 20% খরচ কমে যাবে, এই যে 20% উত্তর। নতুন কোনো বই পড়তে হবে না। আমি নতুন বই বলতে আমি প্রথম থেকে বলে আসতেছি যে আমরা ক্লাসে যা পড়াচ্ছি এটা তো আপনি পড়বেনই, পাশাপাশি বাজারের যে কোনো প্রকাশনীর, এটা হতে পারে খায়রুল ভাইয়ের রিটেন ম্যাথের একটা বই পাওয়া যায় ব্যাংকের, সেটা পড়তে পারেন, ঠিক আছে? 700-800-র মতো ম্যাথ আছে, দিনে 8টা-10টা করে করলে দেখবেন যে 3 মাস পরে ম্যাথ শেষ, ঠিক আছে? যে কোনো একটা প্রকাশনীর রিটেন ম্যাথ বইয়ের A to Z প্রত্যেকটা ম্যাথ আপনি সমাধান করবেন, তাইলেই হবে। আমার ক্লাস, আমার শীট, পাশাপাশি যে কোনো একটা বই, আর কিচ্ছু লাগবে না। 9, 10, 8, 7 এর কোনো বোর্ড বই ধরার প্রয়োজন নাই, কারণ ওই বইয়ে যে ম্যাথগুলো আছে 9, 10 এর বইয়ে, ক্লাস 8 এর বইয়ে, ক্লাস 7 এর বইয়ে, কিছু কিছু ম্যাথ তো আমি এখানে ইনক্লুড করে দিচ্ছি যেগুলো গুরুত্বপূর্ণ, ক্লাসে করা দিচ্ছি। বাদ বাকি যেগুলো আমি স্কিপ করে যাচ্ছি ওইগুলো এখন মানে যারা প্রিলি করছেন তারা এটা বুঝতে পারতেছেন যে ভাই বোর্ড বই খোলা মাত্রই বোঝা যাচ্ছে যে এটার উত্তর কত হবে, ঠিক আছে? বোর্ড বই যে ম্যাথগুলোতে আছে এগুলো করতে সময় লাগবে না, মানে উইদাউট পেন অ্যান্ড পেপার আপনি সলভ করতে পারবেন। সো আলাদা করে আবার 9, 10, 8, 7 এর বই পড়া আমার কাছে মানে টোটালি মনে হয়। আমি এই কাজটা আমি নিজেও করি নাই যে এই 7, 8 বোর্ড বই পড়া। আমার ম্যাথের অবস্থা আপনাদের চেয়ে খারাপ ছিল, ঠিক আছে? আপনাদের চেয়ে খারাপ ছিল। আমার ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার ছিল, আমি ইংরেজি প্রশ্ন করে বুঝতাম না, ঠিক আছে? ইংরেজি প্রশ্ন করে বুঝতাম না, আমি শুধু যোগ বিয়োগ গুণ ভাগটা পারতাম, এর বাইরে আমি কিছুই পারতাম না। আপনারা অনেক ভালো পারেন আমার চেয়ে। আমি প্রথম শুরু করছি ইনিশিয়ালি, তখন মানে কি বলবো যে খুবই খারাপ অবস্থা, ঠিক আছে? আপনারা আমার চেয়ে অনেক ভালো পারেন, কিন্তু আমি কখনোই মানে আমার সৌভাগ্য যে আমি এমন কিছু মেন্টর আমার লাইফে পাইছি যে তারা আমাকে বোর্ড বই কখনোই ধরতে বলে নাই, ভাই বোর্ড বই ধরার তো দরকার নাই। আমি এসএসসি পর্যন্ত তো জেনারেল ম্যাথ পড়ে আসছি। আমার যতটুকু মনে পড়ে আমি গণিতে খুব বেশি খারাপ ছিলাম না। আমি ক্লাস 6, 7, 8, 9 মানে ক্লাস 6, 7, 8 পর্যন্ত গণিতে 75, 76, 77, 80 এরকম নাম্বার পাইছি। এবং 9, 10 এর কথা আমার স্পষ্ট মনে আছে। 9, 10 এর কোনো পরীক্ষাতেই, এই যে আগে আমাদের সাময়িক পরীক্ষা হচ্ছিল, কোনো পরীক্ষাতে আমি 80-র নিচে নম্বর পাইনি। এবং এসএসসির বোর্ড পরীক্ষায় আমি A+ পাইছি গণিতে। তাইলে আমি যদি ম্যাথে একটু ভালো না হইতাম তাহলে আমি A+ পাইতাম না। এখন বলতে পারেন যে ভাই A+ পাবো, হ্যাঁ A+ পাওয়া কোনো বিষয় না, আবার বিষয়ও,
ঠিক আছে, এ প্লাস পাওয়া বিষয় না, আবার বিষয়ও 75-80 নাম্বার তেমনি তো আমার চেহারা দেখে দিবে না। অবশ্যই আমি ম্যাথ সঠিক করছি তাই আমার নাম্বার দিছে, তার মানে আমি ম্যাথে খুব বেশি খারাপ ছিলাম না, বা বোর্ড বইয়ের ম্যাথ আমি পারতাম। তাইলে আমার সমস্যাটা কই ছিল? সমস্যা ছিল আমার ভাষায়। আমি ভাষা ধরতে পারতাম না, ভাষা ধরতে পারলেও আমার লজিক ক্লিয়ার ছিল না। ঠিক আছে, সেই জিনিসগুলো ধীরে 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 ইমপ্রুভমেন্ট হয়েছে। তখন আমি বুঝতে শিখছি ভাই যে এই মানে বোর্ড বইগুলো পড়া, অনার্স কমপ্লিট করে এসে মাস্টার্স কমপ্লিট করে এসে এইটা টোটালি হচ্ছে আপনাকে মিসগাইডেড করা হচ্ছে, আর কিছুই না। আপনার সমস্যা যেরকম আপনি নিজে ইয়ে করতে পারতেছেন না, পাশাপাশি যার কাছে যাচ্ছেন যে আপনার বেসিকের সমস্যা নেই, উনি আপনাকে ওই একটা ওষুধ ধরায় দিচ্ছে যে আপনি বোর্ড বই করেন। বোর্ড বই করা হবে না, মানে হবে না কথাটা ভুল বললাম, হবে কিন্তু করার দরকার নেই। এখন আপনি বোর্ড বই কখন পড়বেন? আপনার চাকরির জন্য যে স্পেশালাইজড বইগুলো আছে সেগুলো আপনি কখন পড়বেন, কি কখন করবেন? আপনাকে তো ধরেন যে ম্যাথে যারা ভালো তাদের হিসাব আলাদা, আর তাদের ম্যাথ করতেই হয় না। কিন্তু যারা ভালো হইতে চায় তাকে তো 2-3 হাজার ম্যাথ করতে হবে। 2-3 হাজার ম্যাথ না করলে তো আপনার ইমপ্রুভমেন্ট আসবে না। অবশ্যই করা লাগবে 2-3 হাজার ম্যাথ। এখন 2-3 হাজার ম্যাথ যে কোনো বইয়ে আছে। আপনি ব্যাংকের যে কোনো একটা বই হাতে নেন প্রিলির, দেখবেন যে 1,500-2 হাজার ম্যাথ আছে। ওটা করেন, সেটা যে প্রকাশনা করেন আপনি, করতে হবে সময় দিয়ে। এবং আমি বারবারই বলি, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্তের শিকার হচ্ছে স্টুডেন্টরা। তাই আমার কথা অন্যভাবে নিয়েন না, সেটা হচ্ছে যে আমরা চিন্তা করি না যে আমরা আগে রিটেনের প্রিপারেশন নিব, দেন প্রিলি পড়বো এসে। আপনার চিন্তা ভালো, কিন্তু কথা হচ্ছে যে দুইটাকে যখনই আপনি আলাদা করতে যাবেন, রিটেন আলাদা, রিটেনের জন্য আলাদা পড়াশোনা, আলাদা সময়, প্রিলির জন্য আলাদা পড়াশোনা আলাদা সময়, তখন আপনি পিছায়া পড়বেন। ঠিক আছে, দুইটা আলাদা জিনিস না, একই জিনিস। আপনাকে জাস্ট একটু সমন্বয় করে পড়তে হবে, একটু সমন্বয় করে পড়া লাগবে। ম্যাথ আমি সেই জন্য বলছি যে ম্যাথ একবার করার সময় পাবেন, সেটা হচ্ছে প্রিলি পরীক্ষার আগে পর্যন্ত। প্রিলি পরীক্ষা দিয়ে আসার পরে আপনি ম্যাথ টাচ করার ওইভাবে সময় পাবেন না, চ্যাপ্টার ভিত্তিক অন্তত। আপনি হয়তো ঠিক আছে গুরুত্বপূর্ণ দিনে 8টা-10টা ম্যাথ করতেই পারেন, সেই সময় হবে, কিন্তু চ্যাপ্টার ধরে আপনি ম্যাথ করতে পারবেন না, সেই সময় আপনার নাই। প্রিলির পরে বিশাল ঝামেলা হয়ে যাবে। যা করার প্রিলির আগেই আপনাকে করে ফেলতে হবে। এবং এই যে আপনারা সবাই এখন একটা দিকে আছেন যে ভাই ম্যাথের প্রশ্ন তো বাংলা হয়, যেমন সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে আমাদের পেজে যখন নক করে তখন সবাই বলে যে ভাইয়া রিটেন ম্যাথ কি বাংলায় করানো হচ্ছে নাকি ইংরেজিতে করানো হচ্ছে? এখন তো বাংলা আসে, বাংলায় হইলে সুবিধা হয়। মানে সবাই না পরের চিন্তা করতেছে যে পরে কি হবে, রিটেনের চিন্তা করতেছে। কিন্তু কথা হচ্ছে ভাই, আপনার রিটেন তো পরে। আপনি যদি সত্যি ইংরেজি ম্যাথ প্রশ্নে দুর্বল হন, তাইলে তো আপনার প্রথমেই বিশাল একটা ধাক্কা আছে। 20টা প্রশ্ন থাকবে ইংরেজি দিয়ে, 20 নম্বর। এইটাকে আপনি পাশ কাটায় যাইতে পারবেন না। এখানে ল্যাঙ্গুয়েজ কোনো বিষয় না, বাংলা কোনো বিষয় না। বাংলা যদি থাকে, একটা পরীক্ষার প্রশ্ন যদি বাংলা হয়, তাহলে এটা আমাদের জন্য প্লাস পয়েন্ট না? বাংলা তো আমার ভাষারে ভাই, এটা আমি দেখলেই বুঝতে পারবো যে কি বলতেছে। তো বাংলায় আসলে আমার কোনো চিন্তা নাই। চিন্তা কখন হয়? যখন প্রশ্ন ইংরেজিতে হয়। ইংরেজি ভাষা না, ইংরেজিতে দুর্বল বুঝি না, আমিও বুঝি না, আপনিও বোঝেন না। সবাই, কেউ বলতে পারবে না যে ইংরেজি 100% বুঝি। আমাদের কমতি আছে, ইংরেজি আমাদের ভাষা না। তার মানে কি? নজর দিতে হবে ইংরেজিতে। আগে প্রিলির 20 আমি উতরাবো, এইটা উতরানোর জন্য যা করা লাগবে, ওখানে যাতে আমার 20টা প্রশ্নের মধ্যে 15টা ঠিক করতে পারি, এই ধরনের ইয়ে করতে হবে। আর তারপরে রিটেনে যখন আপনি প্রিলির ক্লিয়ার করতে পারবেন ইংরেজি প্রশ্ন ম্যাথের, তখন আপনার রিটেনের চিন্তা। এখন রিটেন তুমি বাংলায় দাও না ইংরেজিতে দাও, তোমার ব্যাপার, আমি কোপায় দিব। ঠিক আছে, বাংলায় দিলে তো আলহামদুলিল্লাহ, কোনো চিন্তাই করা লাগবে না, পড়বো আর উত্তর করে দিব। আর ইংরেজিতে দিলেও আমার কোনো চিন্তা নাই, আমি প্রিপারেশন নিয়ে রাখছি। ঠিক আছে, কিন্তু ওই যে বললাম যে আপনারা পড়তে চাচ্ছেন তাই আমরা পড়াচ্ছি। আপনারা যদি কাল থেকে বলেন যে ভাই বাংলা পড়বো না, পড়াবো না। সহজ হিসাব, যেরকম মানে আপনারা বলবেন আমরা সেইভাবেই যাব। এখন পড়াচ্ছি কারণ যে হ্যাঁ আসতেছে, প্রশ্ন তো বাংলাতেই হচ্ছে। এই যে কয়েকটা রিটেন হয়ে গেল, বাংলাতে প্রশ্ন হয়েছে।
আবার এডির প্রশ্ন, এখন নতুন একটা প্রশ্ন তৈরি হয়েছে যে ভাই এডির প্রশ্ন কি বাংলায় হবে? গতবারের প্রশ্ন বাংলায় হয় নাই গণিতের, এবার এটা হইতে পারে, আবার ইংরেজিতেও হইতে পারে, বলা তো জানে। সেটা বলা যাবে কখন? যখন ওরা সিলেবাস দিবে, প্রিলির রেজাল্ট যেদিন দিবে সেদিন বলবে হয়তো যে গণিতের প্রশ্ন বাংলায় হবে না ইংরেজিতে হবে। সেটা তো অনেক পরের বিষয়, অনেক পরে। আপনাকে প্রিপারেশন তো নিয়ে রাখতে হবে। সো আপনি যদি ইংরেজির প্রিপারেশন নিয়ে রাখেন তাহলে তো আপনার বাংলার প্রিপারেশন নেওয়ার দরকার নাই। আপনারা ফোকাস রাইটিং এর জন্য কি করেন? ফোকাস রাইটিং এর চিন্তা করেন, বাংলা ফোকাস রাইটিং কেউ পড়েন? আমার তো মনে হয় না যে কেউ বাংলা ফোকাস রাইটিং পড়ে। আমরা কি করি? ইংরেজি ফোকাস রাইটিং পড়ি না? ইংরেজি ফোকাস রাইটিং এর প্রিপারেশনই তো আমরা সবাই নেই। কারণ ইংরেজি ফোকাস রাইটিং এর প্রিপারেশন যখন নেই তখন আমরা কি করি? বিভিন্ন তথ্য সংগ্রহ করি, জিনিসগুলোকে আগে বাংলায় চিন্তা করি, বাংলায় দেয়া না থাকলে বাংলা করি, তারপরে না ইংরেজিতে চিন্তা করি। তো আমি যদি ইংরেজি ফোকাস রাইটিং এর প্রিপারেশন নেই তাহলে তো আমার বাংলা নেওয়ার দরকার নাই রে ভাই। বাংলায় ফোকাস রাইটিং এর প্রিপারেশন নেওয়ার আমার দরকার আছে? আমি যখন ইংরেজিতে পারবো তখন সেটা তো বাংলা এমনি পারবো, এটা তো আমার ভাষা। বুঝতে হবে বিষয়গুলো, এই জিনিসগুলো না আপনাকে সমন্বয় করে পড়তে হবে, তাহলে সময় বাঁচবে। তাছাড়া বাংলার জন্য একটা, ইংরেজির জন্য একটা করলে আপনি ঘেরা কলে পড়ে যাবেন। বুঝতে পারছেন? এই বিষয়গুলো বুঝছেন, এগুলো চিন্তা করেন। দেখেন 9 নম্বর প্রশ্ন। 9 নম্বর প্রশ্ন আসলে দুইভাবে সমাধান করা যায়। আপনি চাইলে এখানে এক্স ধরতে পারেন, এক্স ধরে করতে পারেন, আমরা এক্স ধরেই করব। আপনি চাইলে এক্স না ধরেও করতে পারেন, 100 ধরে করতে পারেন। 100 ধরে করলে এখানে লেখা লাগবে বেশি, অনেক কিছু লিখতে হবে, ঠিক আছে? আর যদি এক্স ধরে করেন লেখা কম লাগবে এবং খুব সহজেও করা যাবে। তো আমি যেটা প্রথমে বলছি, আপনি যে কোনো কিছু আপনি চাইলে ধরে নিতে পারেন, এক্স, 100, 200, 300 যা আপনার মনে চায় আপনি ধরে নিয়ে ম্যাথ সমাধান করে দিতে পারবেন, কোনো সমস্যা হবে না, ঠিক আছে? তো খেয়াল করেন এখানে কি বলা হচ্ছে যে সম্প্রতি কামালের প্রতি ঘন্টার মজুরি 10% বৃদ্ধি পাইছে, অর্থাৎ কামালের বেতন 10% বৃদ্ধি পাইছে। বৃদ্ধির আগে কামালের সাপ্তাহিক আয় 137 টাকা ছিল। তার সাপ্তাহিক কাজের সময় গত সপ্তাহের চেয়ে 10% হ্রাস পেলে কামালের সাপ্তাহিক আয় কি ধরনের পরিবর্তন হবে? তার মানে কামালের এখানে বেতন বৃদ্ধি পাইছে, কিন্তু কাজের যেই সময়টা সেই সময়টা আবার কি করছে? 10% কমে গেছে। তো বলতেছে যে তাহলে তার ইনকামে কি ধরনের পরিবর্তন আসবে, এইটা একটু আমাদেরকে বের করে দেখান। এখন প্রথম কথা হচ্ছে যে এই যে এরা বলতেছে যে আগে যা কাজ করতো, মানে আগে যত সময় কাজ করতো এখন সেই সময়টা 10% কমাই দিছে। এখন কথা হচ্ছে যে আগে কত ঘন্টা কাজ করতো সেটা কি দেওয়া আছে? দেওয়া নাই। তার মানে তার কর্ম ঘন্টা দেওয়া নাই, কর্ম ঘন্টা আগে ধরে নিতে হবে। তাহলে আমরা ধরে নিই যে ধরি কামাল পূর্বে কাজ করত এক্স ঘন্টা, ধরেন যে কামাল পূর্বে কাজ করত এক্স ঘন্টা, ঠিক আছে? তাহলে এই যে বলতেছে যে গত সপ্তাহে কামালের সাপ্তাহিক আয় ছিল কত? 137 টাকা। তো কামাল যদি এক্স ঘন্টা কাজ করে 37 টাকা পায়, তাহলে প্রতি ঘন্টায় তার পারিশ্রমিক কত? তাহলে আমরা লিখতে পারি যে অতএব কামালের ঘন্টা প্রতি, এখানে মজুরি লেখা আছে, আমরা মজুরি লিখি, ঘন্টা প্রতি মজুরি কত হবে? খেয়াল করেন এই যে বললাম যে এক্স ঘন্টা কাজ করছে, এক্স ঘন্টা কাজ করে 137 টাকা পায়, তাহলে প্রতি ঘন্টা মানে হচ্ছে 1 ঘন্টা, 1 ঘন্টা কাজ করে কত পাবে? আপনি বলবেন যে এই যে 137/x, তার মানে কামালের ঘন্টা প্রতি মজুরি কত? এই যে 137/x টাকা। বোঝা গেছে? কামালের ঘন্টা প্রতি মজুরিও আমরা বের করে ফেলছি। এখন প্রশ্নে বলতেছে যে কামালের ঘন্টার মজুরি 10% বৃদ্ধি পায়, মানে ঘন্টা প্রতি মজুরি 10% এখন বৃদ্ধি পাবে। তাহলে আমরা লিখতে পারি যে 10%
বৃদ্ধি পাওয়ার পর ঘন্টা প্রতি নতুন মজুরি কত হবে? এই যে আগে মজুরি ছিল 137/x ইন্টু, এখন লিখতে হবে 110/100। এখন কথা হচ্ছে 110/100 কোত্থেকে পাইলেন? একটা জিনিস মাথায় রাখবেন, যখন আপনাকে বলবে যে 10% বৃদ্ধি, এই যে 10% বৃদ্ধি, এই বৃদ্ধিগুলো হবে সবসময় 100 থেকে। অর্থাৎ শুরুতে জিনিসটা 100 ছিল, তার সাথে 10% বৃদ্ধি হয়ে কত হয়ে যাবে? 110 হবে। আবার অনেক সময় আপনাকে বলে না যে 10% কমে যাবে, তাহলে এই যে কমা, এই কমাটাও কোত্থেকে কমবে? শুরুতে 100 ছিল, সেখান থেকে 10 কমে 90 হয়ে যাবে। অর্থাৎ যখনই কোনো পার্সেন্টেজ বৃদ্ধি বা হ্রাসের কথা বলবে, সেটা 100 থেকে কমবে বা বাড়বে। বাড়ার কথা বললে 100 থেকে বাড়বে, কমার কথা বললে 100 থেকে কমবে। এখানে যে এরকম 10% বৃদ্ধির কথা বলছে, তার মানে আগে ছিল 100 টাকা, এখন 10% বেড়ে যাওয়ার পরে কত হয়েছে? 110। কার 110%? এই যে আগে যে ঘন্টা প্রতি মজুরি ছিল তার আগের ঘন্টা প্রতি মজুরি ছিল 137/x, তাহলে এইটার 110%। ঠিক আছে, সহজ হিসাব। এটা একটু ক্যালকুলেশন করি। এটা ক্যালকুলেশন করলে কত আসে? 0 আর 0 কেটে যাবে, 0 আর 0 কেটে গেলে নিচে থাকে হচ্ছে 10x আর উপরে হচ্ছে 137-এর সাথে 11 গুণ করে দেন। দেখেন 137-এর সাথে যদি আমরা 11কে গুণ করি তাহলে পাবো 1507। ঠিক আছে, 1507 পাবো। আর নিচে 10-এর সাথে x গুণ করলে 10x পাওয়া যাবে, কারণ 0 আর 0 কেটে দিছি। এটা হচ্ছে তার নতুন ঘন্টা প্রতি মজুরি। এখানে টাকা লেখেন, এই যে টাকা। ঠিক আছে, এখন আসেন তার কর্ম ঘন্টাও যে 10% কমে গেছে, এটাও আমাকে করতে হবে। তাহলে লেখেন যে আবার তার কর্ম ঘন্টা 10% হ্রাস পায়, নতুন কর্মঘন্টা কত হবে? আপনি বলবেন যে ভাইয়া আগে x ঘন্টা কাজ করতো, এখন 10% কমে গেছে, তার মানে এটাকে আমরা কি বলতে পারি? 90% বলতে পারি। কারণ 10% কমে যাওয়া মানে কত? 100 থেকে 10 কমে যাওয়া। 100 থেকে 10 কমে যাওয়া মানে কি? আগে 100 ছিল, এখন 90। তার মানে এটাকে আমরা লিখতে পারি, এই যে 0 0 কেটে দিলে ওপরে 9x, নিচে হচ্ছে 10 ঘন্টা। এখন কাজ করা হচ্ছে 9x/10 ঘন্টা। ঠিক আছে, তাহলে এই যে বলতেছে যে গত সপ্তাহে তার ইনকাম ছিল কত? 137 টাকা ইনকাম ছিল গত সপ্তাহে। তাহলে এখন বর্তমান সপ্তাহে তার ইনকাম কত হবে? কারণ বর্তমান সপ্তাহে তার ঘন্টা প্রতি মজুরি বাড়ছে, তার কাজের সময় কমে গেছে। তাহলে বর্তমানে তার সাপ্তাহিক পারিশ্রমিক কত বা সাপ্তাহিক মজুরি কত? তাহলে আমরা লিখতে পারি অতএব বর্তমানে তার সাপ্তাহিক মজুরি কত হবে? মজুরি বের করার জন্য কি করা লাগবে? এই যে ঘন্টা প্রতি কত পায়? 160, এই যে 1507/10x, 1507 ডিভাইডেড 10x, এইটার সাথে গুণ দিতে হবে সে কয় ঘন্টা কাজ করে। এই যে 9x/10 কাজ করে, তাই না? তাহলে x এর সাথে x কেটে যাবে, নিচে হচ্ছে 10 10 100, 1507-এর সাথে 9 গুণ করে দেন। 1507-এর সাথে 9 গুণ করলে আমরা পাবো 13,563। এই যে 13,563 পাবো, নিচে হচ্ছে 10 10 100। এইটাকে আবার ক্যালকুলেশন করলে আমরা পেয়ে যাবো হচ্ছে 135 টাকা 63 পয়সা। অর্থাৎ বর্তমানে তার সাপ্তাহিক মজুরি কত? 135 টাকা 63 পয়সা। তাহলে তার মজুরি কমে গেছে না? মজুরি কমে গেছে। তাহলে আমরা লিখতে পারি যাতে তার সাপ্তাহিক মজুরি
হ্রাস পায় কত? আগে ছিল 137 টাকা, এখন হয়ে গেছে 135 টাকা 63 পয়সা। তাহলে কমে যাবে কত? 1 টাকা 37 পয়সা। এটাই উত্তর, যে তার বর্তমান মজুরি 1 টাকা 37 পয়সা কমে যায়। লাস্ট ম্যাথ দেখেন আজকের 10 নম্বর। তো বাংলাদেশ ব্যাংকের রেডিতে আসা ম্যাথ। এখানে কি বলা হচ্ছে যে জনাব এ 1995 সালে 10 লাখ টাকা দিয়ে বাড়ি ক্রয় করেন। তিনি বাড়িটি মেরামত করার কাজে 1 লাখ টাকা খরচ করেন। 1999 সালে বাড়িটি মোট খরচের 25% লাভে বিক্রি করে দেন। তিনি মোট লাভের 5% কর প্রদান করেন এবং মোট লাভের 50% ব্রোকারকে প্রদান করেন। তার নিট আয় কত? খুবই সহজ জিনিস, হুদাই পেঁচানো কথাবার্তা বলছে। 10 লাখ টাকা দিয়ে বাড়ি কিনছে, 1 লাখ টাকা দিয়ে মেরামত করছে, তাহলে টোটাল কস্ট বের করতে হবে। 10-এর সাথে এই 1 লাখ যোগ দিলে 11 লাখ হবে। 1999 সালে মোট খরচের, তাহলে মোট খরচ হচ্ছে 11 লাখ টাকা, এই 11 লাখের 25% বিক্রি করে দিবে 25% লাভে। তাহলে 25% লাভ বের করার পরে সেই লাভ থেকে 5% টাকা কর দিবে, আর বাদ বাকি যেই টাকাটা থাকবে সেই টাকার 50% দালালকে দিবে। তাহলে তার নিট আয় কত? মানে দালালকে দেওয়ার পরে যেটা থাকবে সেটা হচ্ছে তার নিট ইনকাম। দালালকে 50% দেওয়ার পরে যেই টাকাটা তার কাছে অবশিষ্ট থাকবে সেটাই তার নিট আয়। বুঝা গেছে? তাহলে আমরা লিখতে পারি, এখানে কোনো কিছু ধরে নেওয়ার দরকার নাই। তাহলে আমরা লিখতে পারি যে বাড়ি ক্রয় এবং মেরামত বাবদ মোট খরচ কত? এই যে দেখেন 10 লাখ আর 11 লাখ। প্লাস হচ্ছে 1 লাখ। এটা টাকা লিখে দিয়েন। $11 লক্ষ টাকা। ঠিক আছে, এখন 25% লাভে সে বিক্রি করে দিবে বাড়িটা। তাহলে 25% লাভে বিক্রি করলে তার লাভের পরিমাণ কত হবে? আমরা লিখতে পারি যে 25% লাভে বাড়িটি বিক্রি করলে লাভের পরিমাণ কতখানি? এই যে 11 লাখের 25%, তাহলে এই যে 1 2 3 4 5 25%। 2 0 2 0 কাটেন, কাটলে 25 11-তে হয়ে যাবে 275। 275 আর 3 শূন্য থাকে, 1 2 3, অর্থাৎ 2,75,000 টাকা। এটা হচ্ছে তার লাভ হবে। 2,75,000 টাকা এইটা কি হবে? তার লাভ হবে। তো বলতেছে যে তিনি মোট লাভের 5% কর প্রদান করেন। তাহলে কর প্রদান করেন কত? আমরা লিখতে পারি যে কর প্রদান করেন এই যে 2,75,000 টাকা লাভ, 2,75,000 টাকা লাভ, এখান থেকে 5,000 টাকা তিনি কর দেন। ঠিক আছে, সরি 5,000 বলতেছি, 5%, সরি
এইটার 5%। তাহলে 2,75,000-এর 5% হচ্ছে 2 শূন্য কেটে দেন, 275 আর হচ্ছে 5, তার মানে হচ্ছে 1375, আর একটা শূন্য থাকে, তার মানে হচ্ছে 13,750 টাকা। এটা হচ্ছে তিনি কর দেন। কর দেওয়ার পরে তার কাছে অবশিষ্ট কত টাকা থাকে? কর প্রদানের পর লাভের টাকা অবশিষ্ট থাকে কত? এই যে 2,75,000 টাকা লাভ করছিল, এখান থেকে 13,750 কর দিছে, তাহলে এটা বিয়োগ করে দিন। 2,75,000 থেকে 13,750 বিয়োগ করলে 2,61,250 টাকা তার কাছে থাকে। এখন যা থাকলো সেখান থেকে আবার 50% টাকা ব্রোকারকে দিবে, মানে দালালকে দিবে। তাহলে এখন লিখতে পারি যে এখন ব্রোকারকে দেন কত? এই যে 2,61,250-এর 50%। তো 2,61,250-কে জাস্ট 2 দিয়ে ভাগ করলে হবে। 2 26-এর মধ্যে যাবে হচ্ছে 13 বার, একটা শূন্য, আর এখানে হচ্ছে 1250, তার মানে হচ্ছে 625। এই যে 1,30,625 টাকা তিনি কি করেন? ব্রোকারকে দিয়ে দেন। তো জিজ্ঞাসা করছে যে তার নিট আয় কত? তার নিট আয় মানে হচ্ছে ব্রোকারকে দেওয়ার পরে তার কাছে যা অবশিষ্ট থাকবে সেটা হচ্ছে তার নিট আয়। ব্রোকারকে দেওয়ার পরে তার কাছে যা অবশিষ্ট থাকবে সেটা হচ্ছে তার নিট আয়। তাহলে আমরা লিখতে পারি যাতে তার নিট আয় কত? ব্রোকারকে দেওয়ার আগে ছিল হচ্ছে 2,61,250, এখান থেকে ব্রোকারকে দিছে 1,30,625, তার মানে তার নিট আয় হচ্ছে এই 1,30,625 টাকা। ঠিক আছে, 1,30,625 হচ্ছে তার নিট আয়। বুঝতে পারছেন ভাই? হ্যালো, পড়াচ্ছি না, শেষ। ভালো তো, কয়টা বাজে? 9:30। স্বাধীনতা না? আচ্ছা ঠিক আছে, ওকে। সো এই হচ্ছে আমাদের পার্সেন্টেজের প্রথম ক্লাস। আমরা নেক্সট ক্লাস আজকে রাত থেকে একটু ঝামেলা হবে ইন্টারনেটের, মানে আজকে রাত 3 দিন থাকবে, তার মানে শুক্র শনি, রোববারে ক্লাস করতে পারবো, বৃহস্পতিবার শুক্রবার শনিবার 3 দিন ঝামেলা থাকবে। আরও ক্লাস হবে, শতকরার ওপর তো মাত্র একটা ক্লাস নিলাম, এখন হয়তো আরো 2টা ক্লাস নিব, আরো হয়তো 2টা ক্লাস থাকবে শতকরার উপরে। রোববারে আমাদের ক্লাস আছে, রোববারে দেখা হবে ইনশাল্লাহ। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।